প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে মুনাফা। পর্ব নম্বর 1। অধ্যায়টির অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে বেশ কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। যদি আমরা সূত্রগুলো না জানি তাহলে অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো না। তাহলে চলো আমরা সূত্রগুলো জেনে নেই। যদি কোনো অঙ্কে আমাদেরকে মুনাফা বা সুদ, মুনাফা যেই কথা, সুদ একই কথা, মুনাফা বা সুদের পরিমাণ বের করতে বলে, তখন আমরা সূত্র লিখব I ইকুয়াল টু পি আর এন। পি এর পাশে গুণ দিয়ে আর এর পাশে গুণ দিয়ে এন, ঠিক এভাবে লিখতে হবে। আর যদি আসল বা মূলধন, আসল যেই কথা, মূলধন একই কথা, আসল বা মূলধনের পরিমাণ বের করতে বলে, তখন পি ইকুয়াল টু আই বাই আর এন ইন্টু 100। মুনাফা বা সুদের হার বের করতে বলে, তখন আর ইকুয়াল টু আই বাই পি এন ইন্টু 100। বছর বের করতে বললে এন ইকুয়াল টু আই বাই পি আর ইন্টু 100। এখানে মুনাফা বা সুদকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর সুদের হার বা মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। যদি বছরের কথা বলি, তাহলে বছরকে কি দ্বারা প্রকাশ করা হয়? বছরকে প্রকাশ করা হয় এন দ্বারা। এখানে আয়ের পূর্ণরূপ হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট অর্থ হচ্ছে সুদ বা মুনাফা। পি এর পূর্ণরূপ হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বা আসল বা মূলধন। আর আর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারেস্ট অফ রেট, অর্থাৎ মুনাফা বা সুদের হার। এন, বছরকে ইংরেজিতে বলা হয় সময়, টাইম বা ইয়ার। তো আমরা টি দ্বারাও প্রকাশ করতে পারি, তবে আমাদের বইয়ে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই আমরা এন দ্বারা প্রকাশ করব। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে যখন মুনাফা বা সুদের পরিমাণ বের করতে বলে, তখন আই ইকুয়াল টু পি আর এন দিয়ে আমরা 100 গুণ করি না। তাহলে আমরা 100 কখন গুণ করব? যখন আসল তথা পি এর পরিমাণ, মুনাফা তথা আর এর পরিমাণ, বছর তথা এন এর পরিমাণ বের করতে বলে, তখন আমরা সূত্র শেষে 100 গুণ করে দেব। আর আয়ের সময়, অর্থাৎ মুনাফার পরিমাণ বের করার সময় আমরা 100 গুণ করব না। এই যে সূত্রগুলো শর্টকাটে মনে রাখা যায় একটা সূত্র শিকার মাধ্যমে। আমরা যদি আই ইকুয়াল টু পি আর এন এটা মনে রাখতে পারি, যখন পি এর পরিমাণ বের করব, অর্থাৎ আসল বের করব, তখন পি কে নিয়ে আসবো নিচে আর আই কে নিয়ে যাব উপরে। এই যে আর এন, এই দুইটা নিচে বসিয়ে দেব। আমি আবারও বলছি, যখন আমরা আসল অর্থাৎ পি এর পরিমাণটা বের করব, তখন পি কে নিয়ে আসবো পাশে, আই কে নিয়ে যাব উপরে, আর এন নিচে বসিয়ে দেব, গুণ 100। একইভাবে যখন আমরা আর এর পরিমাণ অর্থাৎ সুদের হারের পরিমাণ বের করব, তখন এই যে আর কে নিয়ে আসবো পাশে, আই কে নিয়ে যাব উপরে, আর পি এন নিচে বসিয়ে দেব, গুণ 100। অর্থাৎ যেটা বের করব, হোক আসল, হোক মুনাফার হার, হোক বছর, সেটাকে পাশে নিয়ে আসব, আর সবসময় আই উপরে বসিয়ে দেব। বসানোর পর বাকি যেগুলো থাকবে সেগুলো নিচে বসিয়ে দেব, আর গুণ 100 বসাবো। তো একইভাবে যদি আমরা এন এর পরিমাণ অর্থাৎ বছরের পরিমাণ বের করতে যাই, তখন আমাদের কি করতে হবে?
এন, এন কে নিয়ে আসবো পাশে, আই কে নিয়ে যাব উপরে, আর থাকবে কি পিআর, এই পিআর নিচে বসিয়ে দেব। তো এগুলো হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। 2 নম্বরে আমরা আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব। যখন কোনো অঙ্কে সুদের পরিমাণও দেওয়া আছে, আসলের পরিমাণও দেওয়া আছে, আমাদের বলল যে সুদ আর আসল মিলিয়ে মোট কত টাকা হবে। তো সুদ আসল বা মুনাফা আসল কে এ দ্বারা প্রকাশ করা হয়। যেসব অঙ্কে সুদ আসল একসাথে দেওয়া থাকে, তো আমাদেরকে বলল কি সুদের পরিমাণ এবং আসলের পরিমাণ একত্রে মোট কত টাকা হবে। তো তখন আমরা লিখতে পারি যে এ ইকুয়াল টু পি প্লাস আই, পি আসল প্লাস আই, আই হচ্ছে মুনাফা। তাহলে আসল আর মুনাফা যোগ করলে আমরা এ এর পরিমাণ পেয়ে যাব, অর্থাৎ মুনাফা আসল বা সুদ আসল। একইভাবে সুদ আসল থেকে আমরা কিভাবে সুদের পরিমাণটা বের করে নেব, অর্থাৎ অঙ্কের মধ্যে বলা আছে সুদ আসল 500 টাকা, সুদ আসল 500 টাকা। এর মধ্যে যদি 100 টাকা যদি আমার সুদের টাকা বা মুনাফার টাকা হয়, আসল কত? তাহলে 500 বিয়োগ 100 সমান 400 টাকা, এটা হচ্ছে আমার আসল টাকা। তাহলে আমরা এই যে এ থেকে আই বাদ দিয়ে দিলাম, বের হলো কি পি। তো এভাবে মুনাফার পরিমাণ আমরা বের করতে পারি, অর্থাৎ এ মাইনাস পি, সুদ আসল বিয়োগ আসল সমান সমান সুদ। তাহলে আই এর পরিমাণ বের করব কি দিয়ে, এই যে এ থেকে পি বাদ দিয়ে দেব। তো একইভাবে আসলের ক্ষেত্রে আমরা একই কাজ করব, যে আসল কিভাবে বের করব, সুদ আসল থেকে সুদের পরিমাণ বাদ দিয়ে দেব, আসল বেরিয়ে আসবে। ধরো তোমার সুদ আসল আছে 500 টাকা, এর মধ্যে যদি তোমার 400 টাকা যদি আসল হয়ে যায়, তাহলে তোমার আয়ের পরিমাণ অর্থাৎ মুনাফার পরিমাণ কত? 500 বিয়োগ 400 সমান 100 টাকা হচ্ছে মুনাফার পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এ মাইনাস আই। এই অধ্যায়ে আরো দুটো সূত্র আছে, লাভ এবং ক্ষতির সূত্র। আচ্ছা ধরো তুমি একটা কলম 5 টাকা দিয়ে কিনে 60 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার লাভ হবে কত? 2 টাকা। তো তাহলে আমরা লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 7 বিয়োগ 5 সমান 2, তাহলে লাভ 2 টাকা। তাহলে লাভের সূত্র কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। একইভাবে আমরা ক্ষতির সূত্র বের করতে পারি। যদি এই মার্কারটি আমরা 30 টাকা কেনার পর 25 টাকায় বিক্রি করে দেই, তাহলে আমাদের ক্ষতি হবে কত? 5 টাকা। অর্থাৎ ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে প্রিয় বন্ধুরা, আজকের মতো পর্ব নম্বর 1 আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরে অন্য কোনো দিন দ্বিতীয় পর্বে আমরা উদাহরণগুলো আলোচনা করব। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।